আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গল্পটাতে কমেন্ট অনেক কম হয়। কেন আপুরা, তোমাদের কি এই গল্পটা ভালো লাগে না? গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা। লেখনীতে ফারজানা মনি। পর্ব ৫৭। রাফিন আকাশের সাথে জামদানি হাউসের উদ্দেশ্যে বেরিয়েও কোনো প্রয়োজনে অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রধান ফটকেই দেখা মিলল আরিয়ান ভাইয়ের সাথে। আরিয়ান ভাই হাতে থাকা কাগজটাকে ভ্রু কুঁচকে দেখছে। সে দ্রুত এগিয়ে এসে বলল, ভাই, আপনি এখনো যাননি? আরিয়ান ইশারায় আনোয়ার আলীকে সরে যেতে বলে তাকালো হাতে থাকা চিরকুটের দিকে। তখনই শোনা গেল রাফিনের চিন্তিত সুর, ভাই, সব ঠিক আছে তো? আরিয়ান আঙ্গুলের ডগা দিয়ে কপাল চুলকে বলল, রাতে আপ্যায়ন ঘরে যাবি। রিজওয়ানের চামচাকে সাবধানে বের করে হাত পা মুখ বাঁধা অবস্থায় রেল লাইনে ফেলে আসবি। সেখান থেকে ফিরে আসার সময় ওর দেহ থেকে দড়িগুলো খুলে আনতে ভুলবি না। মনে রাখিস, কোনো প্রমাণ যেন না থাকে। রাফিন কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এটাকে এত তাড়াতাড়ি মারবেন কেন ভাই? আর কিছু জানার নেই? আরিয়ান পকেটে দুহাত গুজে সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে বলল, ওর মুখ থেকে যেটুকু শুনেছি সেটুকুই যথেষ্ট। আপাতত ও বাঁচলে আমাদের বিপদ। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন। অতঃপর রাফিন কিছু একটা ভেবে আবারও বলল, ভাই, অনুমতি দিলে সাহস করে একটা কথা বলি। বল। না মানে, আপনার হাতের চিরকুটটা কিসের? আরিয়ান চিরকুটটা রাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, এদিকে সবকিছু নিখুঁতভাবে সামলাবি। ভুলেও সীমান্ত চোখে যেন কিছু না পড়ে। আর হ্যাঁ, তোর ভাবি আম্মা যেন ভুলেও বাড়ির বাহিরে বের হতে না পারে। জি ভাই। রাফিনের সাথে কথা শেষ করে আরিয়ান জিপে উঠে বসলো। কোনো একটা জরুরি কারণে আজকে সে ঢাকায় একাই যাবে। কোনো লাঠিয়ালও সাথে যাবে না। সে কারণে অবশ্য রাফিন চেয়েছিল সাথে যেতে, কিন্তু আরিয়ান এদিকের কাজগুলো তাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আরিয়ান যাওয়ার পরপরই রাফিন হাতে থাকা চিরকুটটা খুলল। সেখানে স্পষ্ট লেখা, একটা ছেলেকে ধরে তুই আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না। আমি তো তোর অন্তরে পচন ধরিয়েছি, যেটা বুকের ভেতর রাখলেও মরবি, দেহ থেকে সরিয়ে দিলেও মরবি। ৩ লাইনের লেখাগুলোকে রাফিন পর পর কয়েকবার পড়ল, কিন্তু লোকটার প্রথম লাইনের কথাটা বুঝলেও পরবর্তী ২ লাইনের কথাগুলোর আগামাথা সে কিছুই বুঝল না। অতঃপর কাগজটা পকেটে রেখে হাঁটল বাড়ির দিকে। তখনই দেখা মিলল বাড়ির মেয়েদের সাথে। তারা সবাই স্কুলে যাচ্ছে। পেছনেই কয়েকজন লাঠিয়াল। রাফিন এক নজর সেদিকে তাকিয়ে নজর ঘুরিয়ে নিল। অতঃপর বড় বড় কদম ফেলে হাঁটল অন্দরমহলের দিকে। সারাদিন পেরিয়ে বিকেল হলো। এই পুরোটা সময়ে সোনালি একবারও নিজের রুমে যায়নি। দুপুরের খাবার খাওয়ার পর সে আড্ডা ঘরেই বসেছিল। যদি ছোট সুলতান কল দিয়ে তাকে না পায় তাহলে তো মানুষটা খুব রাগ করবে। অপেক্ষায় থাকতে থাকতে বিকেল হলো। বিশ্রাম শেষে একে একে সকলেই আড্ডা ঘরে এসেছে। বাড়ির মেয়েগুলো স্কুল থেকে ফিরে এসেছে, কিন্তু এখনো সোনালীর স্বামীর ফোন দেওয়ার খবর নেই। মানুষটা সকালে বাড়ি থেকে বের হয়েছে, এতক্ষণে পৌঁছে যাবার কথা। এসব ভাবনার মাঝেই মিহিদা সোনালীর উদ্দেশ্যে বলল, সারাদিন তো বইয়াই তাহো, এখন যাও দেহি, আমার লেগে ১ কাপ চা বানাইয়া লইয়া হো। সোনালীর কিছুই ভালো লাগছিল না, তাই সে কলিকে ডেকে বলল, কলি আপা, ছোট কাকিকে ১ কাপ চা দিও। সেটা দেখে মিহিদার তেতে উঠে বলল, তোমার সাহস তো কম না মাইয়া, আমি তোমারে চা আনতে কইছি আর তুমি কাজের মাইয়ারে হুকুম দিতাছো? ওনার কথায় সোনালী কিছুই বলল না, চুপচাপ মাথার ঘোমটাটা একটু টেনে আহার ঘরের দিকে চলে গেল। তখনই নিজের ঘর থেকে বের হলো শাহিদা। সে সোনালীকে পিছু ডেকে বলল, আমার লেগেও ১ কাপ চা আইনো, আবার চায়ে বিষ টিস মিশাইয়া দিও না। সোনালী সবটাই শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে জানে আরিয়ান বাড়ি নেই বলেই এরা একটু বেশি কাহিনী করছে।
এখন এদের সাথে কথা বললে ঝামেলা আরো বাড়বে। শাহিদা ছোট জায়ের পাশাপাশি বসতে বসতে বলল, কাল নাগিনী মাইয়া বাড়ির সবগুলি পোলারে জাদু করছে। ওনার কথা শুনে মিহিদা কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই আড্ডা ঘরের টেলিফোনটি বেজে উঠল। শাহিদা ছুটে গেল টেলিফোনের দিকে। উনি ভেবেছেন আরিফ কল দিয়েছে। ছেলেটা যতই তার সাথে কথা না বলুক, টেলিফোনের ওপারে তার ছেলেটা আছে ভাবতেই ভালো লাগে। কিন্তু ওনাকে কয়েক গুণ অবাক করে দিয়ে টেলিফোনের ওপাশ থেকে আচমকাই ভেসে আসলো পুরুষালী গম্ভীর কণ্ঠ। আসসালামু আলাইকুম। উনি ঝটপট সালামের উত্তর নিয়ে বলে উঠলেন, কেমন আছিস বাপ? মারে কি একটু ক্ষমা করন যায় না? ফোনের ওপাশের লোকটা মৃদু গলা খাকারি দিয়ে বলল, আমি আরিয়ান বলছি কাকি আম্মা। কথাটা কানে আসা মাত্রই যেন শাহিদার সকল আশা জলাঞ্জলিতে গেল। উনি ভেজা কণ্ঠে আরিয়ানের উদ্দেশ্যে বললেন, আরিফ কই রে? আমি পৌঁছে ওকে বাড়িতে দেখিনি, হয়তো কারখানায় আছে। এরপর কাকি আম্মাকে আর কিছু বলতে না দিয়ে আরিয়ান আবারও বলল, আম্মা কই? তোর আম্মাই যে দুপুরে ঘরে গেছে আর তো বাইর হয় নাই। ও, স্বর্ণলতাকে একটু ডেকে দিন। শাহিদা আহার ঘরের দিকে তাকিয়ে বলল, তোর বউ তো ঘরে, মনে হয় ঘুমাইতাছে। সারাদিনে তো সে আর নিচে নামেনি। ভালো করেছে, আমি নিজেই তাকে আসার সময় নিষেধ করেছি ঘর থেকে এত বের হতে। এখন তাকে ডেকে বলুন আমি ফোন দিয়েছি, তাহলে অবশ্যই নামবে। কি আর করার। অবশেষে শাহিদা সোনালীকে ডেকে বলল, আরিয়ান টেলিফোন দিয়েছে। মেয়েটা চায়ের কাপ হাতে এদিকেই আসছিল। স্বামীর ফোনের কথা শুনে তাড়াতাড়ি এসে চা রেখেই শাড়ির আঁচলে হাত নাচল। টেলিফোন কানে ধরে মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? আহার ঘরে ছিলাম, কাকিদের জন্য চা বানাচ্ছি। আরিয়ান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, দুপুরে খেয়েছো? হুম। আপনি কিছু খেয়েছেন? না, এইমাত্র পৌঁছালাম। হাত মুখ ধুয়ে খাবো। তাহলে ফোন কেটে তাড়াতাড়ি খেয়ে নিন। আমি রাখছি। এই মেয়ে শোনো। হুম। সাবধানে থেকো। সোনালি লাজুক হেসে বলল, আপনিও সাবধানে থাকবেন। অতঃপর খুশি মনে ফোন রেখে দিল। দীর্ঘক্ষণ পরে মনে হয় দেহে প্রাণ ফিরে এসেছে। আরিয়ান সাবধানে পৌঁছে গেছে শুনে খুশি মনে নিজের কাজে মনোযোগ দিল সে। ওর হাসি মুখ দেখে শাহিদা ও মিহিদার মনে হয় গা জ্বলে যাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 12টা। গ্রামে এ সময় গভীর রাত মনে হলেও শহরে যেন মাত্র রাতের শুরু। আরিয়ানের জিপটা এসে থামলো রং বেরঙের আলোয় সাজানো রঙ্গিলা হোটেল অ্যান্ড রেস্ট হাউসের সামনে। কালো বুট পায়ে সে জিপ থেকে লাফিয়ে নামলো। তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে একজন গ্রামের ছেলে। পরনে কালো লং কোট, মুখে কালো মাস্ক, সিল্কি চুলগুলো বাতাসের ঝাপটায় কপালে এসে ছড়িয়ে আছে। সে রঙ্গিলার প্রধান ফটকের দিকে এগিয়ে যেতেই নজরে এলো কয়েকটা অর্ধনগ্ন নারী ছেলেদের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আসলে নামেই এটাকে হোটেল অ্যান্ড রেস্ট হাউস বলা হয়, কিন্তু আসলে এটা একটা পতিতালয়। তাকে দেখে গেটের দুইজন দারোয়ান সালাম দিল। অতঃপর আরো দুইজন বডিগার্ড এগিয়ে এসে আরিয়ানকে পা থেকে মাথা অবধি সার্চ করলো। অতঃপর কিছুই না পেয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিল। পতিতালয়ের ভেতরের পরিবেশটা যেন এক অদ্ভুত অস্বস্তিতে ভরা। লাল নীল আলোয় আলোকিত সরু করিডোর, চারপাশে সস্তা আতরের গন্ধ, আর মাঝে মধ্যে ভেসে আসা মেয়েদের কৃত্রিম হাসি। সব মিলিয়ে জায়গাটা যেন নোংরা এক নাট্যমঞ্চ। কিন্তু এইসব কিছুই যেন ছুঁতেও পারল না আরিয়ানকে। সে সোজা হয়ে হাঁটছে, চোখ দুটো ঠান্ডা স্থির। চারপাশে থাকা রংচঙে মেয়েরা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেও কেউ সাহস পেল না কাছে আসার। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুইজন পাহারাদার প্রথমে তাকে থামাতে গেলেও আরিয়ানের চোখের দিকে তাকাতেই যেন জমে গেল। কাকে চান? আরিয়ান ধীর কণ্ঠে বলল, বিজন হাওলাদার ভেতরে আছে। প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দুজন পাহারাদার থেকে একজন তড়িঘড়ি করে ভেতরে ঢুকে গেল পারমিশন আনতে। কয়েক সেকেন্ড পর দরজাটা খুলে গেল। অতঃপর একজন বলল, ভেতরে যান স্যার। তবে পাহারাদার দুইজন আরিয়ানকে পা থেকে মাথা অবধি সার্চ করতে ভুলল না। আরিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো।
ঘরের ভেতরটা বাহিরের থেকে একদম আলাদা, মোটামুটি সাজানো গোছানো, দামি সোফা, টেবিলের উপর হুইস্কির গ্লাস, আর মাঝখানে বসে আছে রিজওয়ান হাওলাদার। তার পাশে গা ঘেঁষে বসে আছে একটা অর্ধনগ্ন মেয়ে। রিজওয়ান মুখের হালকা হাসি, কিন্তু চোখে স্পষ্ট অস্বস্তি। বাহ রে বাহ, সোনাদিঘি গ্রামের ছোট সুলতান নিজে আমার এই গরিবখানায়! কি সৌভাগ্য বলুন তো। অতঃপর সে বাহিরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এই, কে আছিস? ছোট সুলতানের জন্য খাতির যত্নের ব্যবস্থা কর। সবচেয়ে সেরা ঘরটা তার জন্য বরাদ্দ কর। আরিয়ান শীতল দৃষ্টিতে এগিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে বসলো রিজওয়ানের সামনে। অতঃপর রিজওয়ানের গায়ে বিশ্রীভাবে হাত বুলিয়ে যাওয়া মেয়েটাকে ইশারা করলো বেরিয়ে যেতে। মেয়েটা আরিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো, অতঃপর নিঃশব্দে বেরিয়ে গেল।